মোটামুটি আমরা যে জিনিসটা ফার্স্ট ক্লাসে দেখে আসছিলাম সেটা হচ্ছে যে মাইক্রোপ্রসেসর হচ্ছে কি আমাদের একটা প্রসেসর যেটা খুবই কম টাস্ক করতে পারে, এই জন্য এটাকে মাইক্রোপ্রসেসর বলে। সেটা একটা লিমিটেশন ছিল, অনেক লিমিটেশন, যে অল্প কিছু কাজ করতে পারতো। তারপরে যৌগীয় গুণভাগের ক্ষেত্রে সে যে রেজাল্টগুলো দিত, রেজাল্টের একটা লিমিটেশন ছিল যে এইটুকুর বাইরে রেজাল্ট দিতে পারতো না। তো এই লিমিটেশনস গুলো নিয়ে আমরা যে এই প্রসেসরটা ইউজ করতাম, সো আমরা এখনকার তুলনায় এই প্রসেসরগুলোকে মাইক্রোপ্রসেসর বলি। সো এমন মনে করেন না যে এটা প্রথম থেকে মাইক্রোপ্রসেসর হয়ে আসছে, এরকম কিছু না। এটা প্রথম থেকেই ছিল হচ্ছে প্রসেসর। তারপরে যখন আস্তে আস্তে আমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছি তখন আমরা ওল্ড ভার্সনগুলোকে বলতেছি যে ওইটা তো বেশি কাজ করতে না, আমরা মাইক্রোপ্রসেসর। দেখবেন কিছুদিন পরে মাইক্রোপ্রসেসর ক্যাটাগরিতে আমাদের প্রসেসরগুলো পড়ে যেতে পারে। যদিও প্রসেসরের লাস্ট হিউজ পরিমাণে ইনভেনশন হচ্ছিল হচ্ছে 2009-তে, এরপরে জাস্ট জেনারেশন চেঞ্জ হয়েছে। আর লাস্টে 12 জেনের মধ্যে আবার একটা জেনারেশন চলে আসছে, মানে ইভলিউশনারি চেঞ্জ 2009-এ, যে পেন্টিয়াম থেকে যখন আমরা কোরে শিফট করেছি, যখন আমরা সিঙ্গেল কোর থেকে ট্রিপল 4 5 7 করে শিফট করেছি, অর্থাৎ মাল্টি করে শিফট করেছি, ওইটাই ছিল হচ্ছে একটা ইভলিউশনারি চেঞ্জ। এছাড়া তেমন একটা চেঞ্জ এখন পর্যন্ত আসে না। আর এখন পর্যন্ত যে চেঞ্জগুলো আসছে থ্রেডিং ব্যাপারটা যে আমরা জামাতে করছিলাম না, ওটিতে স্কিমা ডিভাইড করে দেয় ছোট ছোট। সো ওইখানেও সেম থ্রেডিং কনসেপ্ট আসছে। সো ওই জিনিসটাতে আবার আরেকটা ইভলিউশনারি চেঞ্জ আসছে, যদিও ওইটা কোরের মতো না। এর বাইরে এখন পর্যন্ত তেমন ইভলিউশনারি চেঞ্জ আসতেছে না। তবে হ্যাঁ, জেনারেশন আপডেট হচ্ছে, আপনি প্রসেস অনেক ভালো করতে পারতেছেন, প্রসেসর লিমিটেশন বাড়তেছে, তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রসেসর আপনি অনেক স্পেসিফিকেশন পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে। ইমপ্রুভ যে একেবারেই হচ্ছে না এরকম না, তবে ইমপ্রুভমেন্ট অনেক স্লো হয়ে গেছে আস্তে আস্তে। আগে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি ছিল। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের মেইন টপিকে। লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম যে এই যে মাইক্রোপ্রসেসর বলতেছিলাম, তার কিন্তু আমরা কিভাবে একটা ইনপুট নিতে পারি, কিভাবে আউটপুটটা শো করাতে পারি, এটা একটা প্রবলেম। আজকে আমরা যে জিনিসটা দেখবো যে এই মাইক্রোপ্রসেসর আমরা ভ্যারিয়েবলগুলো কিভাবে নিতে পারি। ভ্যারিয়েবল কি জিনিস অলরেডি আমরা জানি তো সবাই। আচ্ছা, তো এইখানে যে জিনিসটা হয়, এখানে আমাদের ওই যে সি প্রোগ্রামিং বলেন বা পাইথন বলেন, এগুলোর মতো ওই ইন্টিজার ফ্লোট এগুলো দিতে হয় না, এগুলো কিছু দিতে হয় না। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি ডেসিমাল আর হেক্সাডেসিমাল নিয়ে কাজ করি। এখানে যেহেতু ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করার কোনো অপশনই নাই, সো আমরা এখানে ফ্লোটিং পয়েন্ট বা ওই যে বুলিয়ান এগুলো নিয়ে কাজ করব না। আমরা যে কাজটা করব, এখানে ভ্যারিয়েবলগুলো জাস্ট বলে দিব। ধরেন একটা ভ্যারিয়েবল লিখবেন আপনি, ভ্যারিয়েবলের নাম দিচ্ছেন var1, তারপরে dp দিতে পারেন অথবা dw দিতে পারেন। তারপরে আপনি এখানে যদি ভ্যালু দিয়ে দেন, ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিতে পারেন 3 4 5, অথবা আপনি যদি না দেন তাহলে কোশ্চেন মার্ক, যেখানে ভ্যালু নামে আপনার যায় না। আমরা ভ্যারিয়েবলে কি করি, অথবা ভ্যারিয়েবলে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিই। ধরেন আপনি কি দিতে পারেন, a 10 দিয়ে দিতে পারেন, আর আপনি a 10 দিতে পারেন, দিবেন না, জাস্ট a ডিক্লেয়ার করলেন। পরে কি করেন, কোন একটা ইনপুট আউটপুটের মাধ্যমে a এর ভ্যালুটা হচ্ছে পাস করেন। এটা করি আমরা সি প্রোগ্রামিং এ। এখানেও সেম, আমরা এই কমান্ডটা লিখি, লেখার পরে আমাদের যে কাজটা করতে হয়, এখানে dp অথবা dw দিতে হয়। dp আর dw কি জিনিস, আমরা যখন এই 16 বিটস এ কাজ করি, আমাদের রেজিস্টারগুলো কি ম্যাক্সিমাম 16 বিটস। সো the highest limit of a variable can be stored is 16 bits also. So 16 bits এর ভ্যারিয়েবল সি হচ্ছে আমরা ইউজ করতে পারবো ম্যাক্স। কিন্তু আমরা আবার এটাকে কি করছি, আমাদের সুবিধার ক্ষেত্রে 8/8 এ ডিভাইড করে ফেলছিলাম না। ধরেন x যদি একটা রেজিস্টার থাকে, আমরা কি করছিলাম, a h আর হচ্ছে a l দুইটা ডিভাইড করছিলাম। এটা 16 বিট থাকতো, এটাকে ডিভাইড করে 8 আর 8 এ নিয়ে আসছিলাম। সেম ভাবে ভ্যারিয়েবলগুলো আমরা হচ্ছে 8 বিটস অথবা 16 বিটস এ কাজ করতে পারি। যদি 8 বিটস এ কাজ করি, তাহলে এটাকে বলা হয় ডাটা বাইট। বাইট মানে হচ্ছে 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটস। সো ডাটা বাইটে আমরা হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। আর এটা হচ্ছে ডাটা ওয়ার্ড। ওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে একটা রেজিস্টার ম্যাক্সিমাম যে ভ্যালুটা রাখতে পারে, এটাকে ওয়ার্ড হিসেবে বলে। যে র‍্যাম এর একটা জায়গায় বা রেজিস্টারের একটা মেমরির জায়গায় যতটুকু ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারে, এটাই। সো ওই DW টা হচ্ছে ডাটা ওয়ার্ড। সো আমরা ডাটা বাইটসও দিতে পারি, ডাটা ওয়ার্ডও দিতে পারি। এটা ডিফারেন্স করতেছে আমরা কি টাইপের কাজ করব। আমরা কি অলওয়েজ 16 বিটস এর কাজ করব, নাকি আমরা 8 বিটস এর ভ্যারিয়েবলগুলো নিয়ে পরে রেজিস্টারের সাথে 8 বিটস এর কাজ করব, এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে। আর নেক্সট হচ্ছে অ্যাসাইনিং ভ্যালু। আমি যদি 3 দিয়ে দিই, এটা 3 চলে যাবে, 4 দিলে 4 5 6 a b c d যা দিব তাই চলে যাবে, যতগুলো আমার ক্যারেক্টার পসিবল। যে আজকে লেভেলটা দেখছিলাম না, ওইখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো আমি এখানে রাখতে পারবো। কিন্তু যদি এমন হয় যে ভ্যালুটা আমার কাছে নাই, ইউজার আমাকে দিবে বা আমি অন্য কোনো জায়গা থেকে পাবো, তখন আমরা কি করব, এখানে সিম্পলি কোশ্চেন মার্ক ইউজ করব। যে ভ্যালুটা এখন আমাদের কাছে আননোন, আমরা জানি না, আমরা পরবর্তীতে কোনো একটা জায়গা থেকে পাবো, যখন পাবো তখন অ্যাসাইন করে দিব। এখন আমরা আপাতত জানি।
সো তার মানে আমরা যদি 8 বিট হয় ধরেন আমার ভ্যারিয়েবলের নাম ধরেন a তাহলে db ভ্যালু যদি 3 দেই 3 বসাই দেব আবার ভ্যালু যদি 3 ক্যারেক্টার দেই ক্যারেক্টার বসাই দেব সো এটা ডিপেন্ডস করতেছে আমরা কি ভ্যালু বসাই আর যদি আমরা ওয়ার্ডে ইউজ করতে চাই অর্থাৎ 16 বিটস তাহলে আমরা কি লিখব dw কারণ এখানে আমরা দিলাম 4 জাস্ট একটা সিম্পল কারণ 4 দিলাম আর যদি না দেই তাহলে আমরা কি করব কোশ্চেন মার্ক দিব অর্থাৎ এখানে c না দিয়ে 3 বা 4 না দিয়ে এখানে শুধুমাত্র কোশ্চেন মার্ক এটা বুঝা গেছে এখন আমরা আরেকটা জিনিসে চলে আসি এটার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে মেমরি সেগমেন্টেশন যদি ওটা আমরা থিওরিতে অনেক ভালোভাবে বুঝবো সো মেমরি সেগমেন্টেশন হচ্ছে যে 8086 এর মধ্যে আমাদের যে মেমরিটা থাকে ওটার মধ্যে অনেকগুলো ডিভিশন থাকে এক একটা ডিভিশনের জন্য একটা কাজ করা হয় সো এখানে স্যার ডিবি থেকে শুধু একটা নাম্বার স্টোর করা যায় পুরো মাইক্রোপ্রসেসরে যতগুলো কাজ করব এগুলাতে হচ্ছে আমরা ডিজিট রাখতে পারি 0 থেকে 9 পর্যন্ত যদি মাল্টিপল ডিজিট রাখতে হয় এইখানে ডেসিমাল ভ্যালু রাখতে হবে কোনো সমস্যা নেই বাট যদি মাল্টিপল আমি আউটপুটে দেখাতে চাই বা কোনো রেজাল্ট নিয়ে আসতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হয় যেহেতু দুইটা ক্যারেক্টার আমি একসাথে নিয়ে আসতে পারি না আমাকে যে 10 into 1 plus 1 করলে 11 হয় এইরকম একটা ফরম্যাটে চলে আসতে হবে আপাতত জাস্ট মনে রাখেন যে আমি ভ্যালুগুলোতে সিঙ্গেল ডিজিট দিতে পারবো না মাল্টিপল ডিজিট দেওয়ার জন্য কি সিস্টেমটা আছে এটা আমরা আবার পরবর্তীতে দেখব তবে হ্যাঁ আমরা চাইলে এখানে 10 12 13 সব ইউজ করতে পারি কিন্তু এই ভ্যালুটা যদি আমি আমার কনসোলে প্রিন্ট করতে চাই তখন একটা প্রবলেম চলে আসে ওই প্রবলেমটা পরে আমরা দেখব এটা আমি করার সময় হয়তো আমি একটু মনে করাই দিই না আমি এটা বলে দিব কি প্রবলেমটা তো আপাতত ডিসাইড করেন আমরা একটা ডিজিট রাখবো মাল্টিপল ডিজিট রাখবো না পুরো এই কোর্সের মধ্যে ফার্স্টের দিকে আমরা কোনোটাই মাল্টিপল ডিজিটে কাজ করব না আমরা প্রথমে সিঙ্গেল ডিজিটে কাজ করব একটা টাইমে কি আমরা মাল্টিপল ডিজিটে যাব এখানে কি আমরা দেখব হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় ওই রিপ্রেজেন্টেশনটা দেখলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ডেসিমালও আমাদের কি রিপ্রেজেন্টেশন করতে হবে যদি আমাদের ভ্যালু ওভার 9 হয়ে যায় অর্থাৎ 9 এর বেশি হয়ে যাবে আচ্ছা এখন চলে আসে হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি সো আমাদের 8086 এর মেমরির মধ্যে চারটা ডিস্ট্রিবিউশন থাকে এরকম ডিস্ট্রিবিউশন থাকে মানে চারটা বলতে চারটা স্টোর আছে এর মধ্যে আরো অনেকগুলো ডিভাইডেশন আছে সো এগুলাকে একটা বলা হয় প্রথমে স্ট্যাক সেগমেন্ট কোড সেগমেন্ট ডেটা সেগমেন্ট এক্সট্রা সেগমেন্ট এখানে আসি স্ট্যাক সেগমেন্ট বলতে এই সেগমেন্টটাতে আপনার স্ট্যাক রিলেটেড যতগুলো ভ্যালু আছে আপনারা ডিএসও করছেন না ডিএসও দিয়ে স্ট্যাক কাজ করে না এখানে মাইক্রোপ্রসেসরের মেমরিতে স্ট্যাক হিসেবে কাজ করে সো আপনি যদি যে ফার্স্টে একটু লেখেন না 100h 300h ওগুলা ভ্যালুগুলো সবগুলো সেট থেকে স্ট্যাক কোন স্ট্যাক আপনি ইউজ করতেছেন নেক্সট আপনি যত কোড লিখবেন এই কোডগুলো এসিএস কোড সেগমেন্ট থাকে সেগমেন্ট বেসিক্যালি হচ্ছে একটা স্পেস ডিভাইড করে দাও এটাকে বলে সেগমেন্টেশন জাস্ট আপনি একটা বড় জিনিস আছে এটাকে আপনি ডিভাইড করে দিলেন কয়েকটা ভাগে এটাকে সেগমেন্টেশন করে সো কোড সেগমেন্টটা হচ্ছে যে এই যে স্টোরটা করছেন এই যে ডিভিশনটা করছেন এটা মানে শুধুমাত্র কোড থাকবে আমি আমার যতগুলা কোড লিখবো লিখে সেভ করে রাখবো সবগুলা মেমরির এখানে থাকবে ডেটা সেগমেন্ট হচ্ছে ধরেন আমি কোড লিখলাম a + b এখন a এর ভ্যালু আর b এর ভ্যালু একটা জায়গায় থাকতে হবে আমি কোড লিখছি a + b কিন্তু a আর b এর ভ্যালুটা আমি জানি না কোথায় আছে ওই a আর b এর ভ্যালু সবসময় থাকবে ডেটা সেগমেন্ট আর এইখানে লাস্ট হচ্ছে এক্সট্রা সেগমেন্ট অ্যাকচুয়ালি ডেটা সেগমেন্ট যদি ফুল হয়ে যায় তাহলে আমরা এক্সট্রা সেগমেন্টটা ইউজ করি মেমরি আর প্রসেসর তখন এক্সট্রা সেগমেন্টে কি ওই জিনিসগুলোকে স্টোর করে যখন ডেটা সেগমেন্ট ফুল হয়ে যায় এখন আসি আমরা যখন ভ্যারিয়েবল নিয়ে কাজ করব ভ্যারিয়েবল কি একটা ডেটা না ডেটা মানে কি আমাদের কোনো একটা ভ্যালু স্টোর করতে হবে তারপর আমরা কোড করলাম কোডের জিনিসটা করতে হবে সো যেটা একটা ডেটা আমাদের যে কাজটা করতে হবে এটাকে ডেটা সেগমেন্টে রাখতে হবে আমরা কি করব ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব তারপর ভ্যারিয়েবলগুলোকে ডেটা সেগমেন্টে পাস করে দেন এই ভ্যালুগুলো নিয়ে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো কাজ করব সো আমাদের এই ডেটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য এন্ড ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করার জন্য ডেটা সেগমেন্টটাকে পাস করে দিতে হবে এইটার ইন ডিটেইলস আমরা আরো করব থিওরিটিক্যাল ক্লাসে তখন আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে এখন আমাদের চিন্তা করেন আমরা জাস্ট জিএসএফটা মুভ করে আমরা জাস্ট কি করব ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে হবে সো আমাদের টার্গেট হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে কাজ করা সো ফার্স্ট আমরা যে কাজটা করি 8086 টা অন করে আমরা এখন ফার্স্ট আমরা কি কাজ করতাম এখন যে কাজটা করব আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ডিক্লেয়ার করে ভ্যারিয়েবলের ভ্যালুটা জাস্ট প্রিন্ট করে দেব আর আরেকটা কাজ করব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেটা কোনো ভ্যালু আমরা নিব না আননোন থেকে ইউজার
ফার্স্টে যে আমরা যদি স্টার্ট করতে চাই তাহলে আমাদের ফার্স্টে কি লেখা লাগে মডেল স্মল স্মল কেন বলছিলাম যে মডেলের মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট আছে টাইনি আর স্মল আমরা যে কাজগুলো করব ওই স্মল মডেলেই আমাদের করতে হবে কারণ কিছু কিছু যে আমাদের কাজ আছে টাস্কগুলো আছে ওগুলো হচ্ছে টাইনি মডেলে হবে না টাইনি মডেলটা হচ্ছে একদম ছোট মডেল কারণ এটার মধ্যে টাস্ক অ্যালোকেট করা যাবে কম আর স্মল মডেলটা তার একটু বেশি করা যাবে হ্যাঁ টাইনিটা হচ্ছে প্রোগ্রাম রাখার বিষয় কারণ কম প্রোগ্রাম রাখতে হবে না তারপর হচ্ছে আমরা স্ট্যাক ওই যে বলতেছিলাম স্ট্যাক রাখবো কতটুকু জায়গা হচ্ছে আমরা অ্যালোকেট করব এই প্রোগ্রামটার জন্য সো আমরা হচ্ছে ডেডিকেটেড দিও দিতে পারি না দিলে আমরা হচ্ছে এভাবে রাখতে পারি ডেডিকেটেড দিলে হয়তো আমরা 100h দিব মেমোরিতে অলওয়েজ হেক্সাডেসিমাল নাম্বারের লোকেশনে কাজ করে সো h দিতে পারি অথবা 300h দিতে পারি এটা আমাদের উপর ভ্যারি করে অবশ্যই কিছু না দিলেও চলবে নেক্সট যে কাজটা করব আগেরবার হচ্ছে কি আমরা ডট কোড দিয়ে কোড শুরু করে দিচ্ছিলাম এখন আমাদের এক্সট্রা যে কাজটা করতে হবে যেহেতু আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি আমাদের এখানে একটা নতুন জিনিস দিতে হবে এটা হচ্ছে ডট ডেটা তার মানে এখন আমরা ডেটা নিয়ে কাজ করব সো ডট ডেটা রিপ্রেজেন্ট করে যে এরপরে যত কিছু থাকবে সবগুলো ডেটা এগুলা অন্য কিছু না সো ডট ডেটা দিব তারপর আমরা কি করব এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব চলেন আমরা ভ্যারিয়েবলের নাম দেই হচ্ছে যে কোনো কিছু ধরেন var1 আচ্ছা এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের সিস্টেমটা ওই যে সেম আমাদের সি এর মতো যে আমরা ফার্স্টে এই নাম্বার দিয়ে শুরু করতে পারবো না আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো না পার্সেন্ট দিয়ে শুরু করতে পারবো না লাস্টে 1 2 3 4 নাম্বার আন্ডারস্কোর এগুলো দিতে পারবো কোনো সমস্যা নাই সেম লজিকটাই এখানে ভ্যারিয়েবলের নামে ডিক্লেয়ার করে সো আমরা এখানে ধরেন ডিবি দিলাম তারপরে লিখলাম হচ্ছে 3 সো ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 3 দিয়ে দিয়েছি এটা হচ্ছে জাস্ট সাপোজ ধরো তারপর যেহেতু ভ্যারিয়েবলের ভ্যালু আমাদের দেওয়া শেষ আমরা কি করব কোড সেগমেন্টে পাস করব সরি কোড স্টার্ট করব ডট কোড দিয়ে আমরা কোড যে স্টার্ট হবে এটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমরা বসাইলাম নেক্সট আমরা হচ্ছে মেইন প্রসিডিউর স্টার্ট করব মেইন প্রসিডিউর আচ্ছা এইখানে তারপর একটা জিনিস দেখেন এরপর আমাদের যে কাজটা করব ওই যে ডেটাগুলো যেগুলো আমরা নিচ্ছি এই ডেটাগুলো আমাদের কোথায় রাখতে হবে একটা জায়গায় পাস করতে হবে ডেটা সেগমেন্টে এখন ফার্স্টে আমরা বলছিলাম খেয়াল আছে যে যখন আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করি তখন আমাদের কি করতে হয় এক্স রেজিস্টারটা ইউজ করতে হবে খেয়াল আছে এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে যখন এটাও একটা প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করবে বা একটা ভ্যালু হিসেবে কাজ করবে তখন আমাদের কি এটাও এক্স রেজিস্টারে পাস করে দিতে হবে সো আমরা যে কাজটা করব মুভ করব এক্স @data এটা হচ্ছে আমরা পাস করে নিব সো আমরা কি করলাম যে ডেটাটা আমাদের এতদিন পর্যন্ত আছে মানে আমরা যে ডেটাগুলো লিখলাম যে ডেটা কি আছে শুধুমাত্র একটাই ভ্যারিয়েবল 1 যেটার ভ্যালু হচ্ছে 3 এটা আমরা x রেজিস্টারে পাস করে দিলাম নেক্সট এ মুভ করব ds, ax ds টা কি ওই যে ডেটা সেগমেন্ট যে রিভিশনটা আমরা করলাম সেগমেন্টেশনটা ওইটাতে আমরা কি করলাম x এর মধ্যে যে ডেটাগুলো ছিল ওগুলো পাস করলাম এখন x এর মধ্যেই কেন করতে হবে কারণ আমরা কোনো ভ্যালু ইনপুট বা আউটপুট হিসেবে নিতে চাইলে সবসময় x ইউজ করতে হবে এটা আমাদের ম্যান্ডেটরি এটা আমাদের প্রসেসরের ডিসিশন দেওয়া আছে সো এর বাইরে আমরা যাওয়ার কোনো চান্স নাই এখন আমাদের ডেটাগুলো আমরা পেয়ে গেছি এখন আমরা আমাদের নরমাল ভাবে কোড করি ওইভাবে করতে হবে সো ফার্স্টে ধরেন আমি কি করলাম যদি ইনপুট নিতে চাই যেহেতু আমাদের কোনো ইনপুট নাই তাহলে কি করব আউটপুটের জন্য মোড চেঞ্জ করব মোড কিভাবে চেঞ্জ করে h,2 দিলে আউটপুট মোডে চলে আসে সো আমরা কি করব h,2 দিলাম এটা হচ্ছে আউটপুট লিখে দেই তারপর আমাদের কি করতে হবে মুভ করতে হবে কোথায় যেহেতু 8 বিটে আমরা কোথায় মুভ করব dl এ মুভ করে দিব কি var1 তারপরে এইটাকে এক্সিকিউট করার জন্য ইন্টারাপ্ট 21h নেক্সট আমরা জাস্ট এক্সিট করার কোডটা লিখব যে আমার প্রোগ্রাম শেষ আমি এক্সিট করে ফেলবো এক্সিটের কোড হচ্ছে move h, 4ch interrupt 21h and main সো এটা হচ্ছে কিসের টার্মিনেশন মোড সো আমরা কি করলাম
একটা ভ্যারিয়েবল নিলাম, ডিক্লেয়ার করলাম, যেটার ভ্যালু হচ্ছে 3 হওয়ার পরে ওটা কি করলাম, ডিএল এ মুভ করে দিলাম। ফার্স্টে হচ্ছে ডিএস এ মুভ করলাম ডেটা সেগমেন্টে, যাতে আমরা ডেটাগুলো প্রসেসরের মাধ্যমে ইউজ করতে পারি। কারণ ডেটা যখনই আমরা প্রসেসর নিয়ে কাজ করতে যাবো, প্রসেসর সবসময় ডেটা খুঁজবে হচ্ছে ডিএস সেগমেন্টে। তারপর আমরা কি করলাম, ইনপুট প্রিন্ট করার জন্য, আউটপুটটা প্রিন্ট করার জন্য মোডটাকে চেঞ্জ করে h2 দিলাম, ভ্যারিয়েবলের ভ্যালুটা ডিএল এ দিলাম। কারণ কি, আউটপুট দেখার সময় আমরা সবসময় ডিএক্স রেজিস্টার ইউজ করি, আর ডিএক্স এ 16 বিটস রাখা যায়। যখন 16 বিটস আউটপুট থাকবে তখন আমরা ডিএক্স ইউজ করব, আর যদি 8 বিটস হয় তাহলে শুধুমাত্র ডিএল ইউজ করব। সো ডিএল ইউজ করলাম, মুভ করে দেওয়ার মানে কি, ভ্যারিয়েবল 1 এর ভ্যালুটা ডিএল এ পাস করে দেওয়া। দেন ইন্টারাপ্ট 21h মানে কি, এক্সিকিউট করা, ইন্টারাপ্ট করে প্রসেসরকে স্টপ করে এটাকে এক্সিকিউট করা। আর লাস্টেরটা হচ্ছে সেম ভাবে টার্মিনেশন মোডটাকে নিয়ে আসা, এক্সিকিউট করা। মেইন যে প্রসিডিউরটা স্টার্ট করছিলাম এই প্রসিডিউরটা এন্ড করে দিয়ে তারপরে এই পুরো কোডটাকে হচ্ছে অফ করে দেওয়া, এন্ড করে দেওয়া। সো এখন যদি একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো যে কিছু একটা রান করে ভ্যালু আসে। আচ্ছা, এইখানে যখন ভ্যালু আসে দেখেন, ম্যাগনিফায়ার দেই, আচ্ছা এইখানে ভ্যালু চলে আসছে, দেখেন কত লাভ চলে আসছে। হ্যাঁ, 3 আসার কথা, লাভ চলে আসলো কেন? আজকে হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমরা যেহেতু 3 দেখাচ্ছি, বাট কনসোলে বলছিলাম কি, কনসোলে সবসময় ক্যারেক্টার দেখতে পাই। সো যখন 3 চলে আসতেছে, সে 3 এর ক্যারেক্টার হিসেবে নিতে পারতেছে না, কারণ সে কি নিচ্ছে, 3 এর করসপন্ডিং আস্কি ভ্যালুটা নিয়ে নিচ্ছে। সো আমরা যদি 3 এর ভ্যালু 3 দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 3 টাকে ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতে হবে। কারণ ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি যখন ইনপুট নিচ্ছি, ভ্যালুটা নিচ্ছি, তখনই ক্যারেক্টার হিসেবে নিব। অথবা আমি যে কাজটা করতে পারি, এই 3 টাকে ক্যারেক্টার আস্কি কোডটাতে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি, আস্কি টেবিলটাতে একটু চলে আসি আমরা। এই স্ক্রিন জুম করে কি বলে? আচ্ছা, এখন যে কাজটা করতেছি, যেহেতু 3 আছে, আমরা একটা আস্কি করে যাচ্ছি যে আস্কি কোডটাতে কিভাবে নিয়ে আসতে পারি। এখন দেখেন এইখানে যখন আমরা আসলাম, এই আস্কি কোড দেখেন, আমাদের ভ্যালু যখন 3 আসতেছে তখন দেখেন এটার করসপন্ডিং যে ক্যারেক্টারটা হচ্ছে লাভ। এই যে এখানে দেখেন, আমার যদি ম্যাগনিফায়ারটা একটু অন করা লাগে মনে হয়, দেখেন এখানে যে 3 ভ্যালু ঠিকই আসতেছে, কিন্তু 3 এর করসপন্ডিং ক্যারেক্টার যেটা, এটা হচ্ছে লাভ সাইন। সো এই কারণে আমরা যখন আউটপুটে 3 প্রিন্ট করতেছি, ওটা অ্যাকচুয়ালি লাভ দেখাচ্ছে। এটাই হচ্ছে রিজন, আর কিছু না। কারণ আমাদের আউটপুটে যখন এই কনসোল অর্থাৎ ব্ল্যাক স্ক্রিন আসি, তখন এটা সবকিছু ক্যারেক্টার হিসেবে দেখায়, এটা ডেসিমেল হিসেবে দেখাইতে পারে না। কারণ যেহেতু আমরা 3 নিছি, আমাকে 3 দেখাইতে হবে, এর বাইরে তো দেখাইতে পারবো না। তাহলে আমি কি করব, এই রিলেশন বের করব যে কিভাবে 3 এর সাথে আস্কি ক্যারেক্টারের রিলেশন বের করতে পারি। রিলেশনটা দেখেন, আস্কি ক্যারেক্টারও কিন্তু 3 একটা রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু এটা আছে কোথায়, 51। এখন খেয়াল করেন যে এই 51 আর 3 এদের মধ্যে রিলেশনশিপটা কি, কিভাবে আমি বের করতে পারি, 48 যোগ করতে পারি। কিভাবে, কেন 48 করব, দেখেন আস্কি ক্যারেক্টারের 0 যে ক্যারেক্টারটা, এটা স্টার্ট হয় 48 থেকে। তার মানে কোনো একটা ভ্যালুর সাথে আমি যদি 48 অ্যাড করি, তাহলে আমি এই ক্যারেক্টারটা পাবো। ধরেন আমি এখানে 5 আছে, 5 এর সাথে যদি 48 করি তাহলে কত আসবে বলেন তো, 53 আছে না? 53 খেয়াল করেন, ক্যারেক্টার 5 দেখতে পাচ্ছেন। তার মানে আমি ডেসিমেল যে ভ্যালুটা নিয়ে কাজ করব, যেটা 0 থেকে 9, ওইটার সাথে যদি আমি অ্যাডিশন করি হচ্ছে 48, তাহলে আমি আজকে ক্যারেক্টারটা পাবো। আর ক্যারেক্টারগুলো আমি শো করতে পারবো। এখন যেহেতু আমাদের কনসোলে ক্যারেক্টার শো করতে হয়, ক্যারেক্টার কি মাল্টি ডিজিট আছে? মাল্টি ডিজিট নাই, তাহলে আমি শো করতে পারতেছি না। এখন যদি আমার ভ্যালু আসে 20, তাহলে আমি কিভাবে শো করব? তখন আমাকে যে এই ফর্মুলাটা বসাইতে হয়, 2 এর জন্য 2 প্রিন্ট করতে হয়, আর 0 এর জন্য আবার 0 ক্যারেক্টারের ভ্যালুটা প্রিন্ট করতে হয়। সো ওইখানে আমাকে আরেকটা কি ফর্মুলা ইউজ করতে হয়। ওই ফর্মুলাটা আমরা লাস্টের দিকে দেখব, এখন দেখব না, এখন দেখব আমরা বুঝবো না, কারণ এখানে মাল্টিপ্লিকেশন আছে, অ্যাডিশন আছে, অনেক কিছু আছে। সো তার মানে আমরা বুঝতেই পারতেছি যে সিঙ্গেল ডিজিটটা আমরা ডাইরেক্ট বসাইতে হবে, ডাবল ডিজিট আমরা ডাইরেক্ট বসাইতে পারবো, এখানে আমরা ফর্মুলা ইউজ করতে হবে। এই কারণে আমরা আপাতত সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করব। সো এখন কি বোঝা গেল যে কেন 48 অ্যাড করলে আমি ক্যারেক্টারগুলো পাচ্ছি। দেখেন এখানে যদি আপনি 8 এর সাথে 48 অ্যাড করেন তাহলে কত আসবে, 56। 56 এর ভ্যালু কত, 8।
সো সব সময় আমরা 48 যদি অ্যাড করি 0 থেকে 9 এর সাথে তাহলেই আমরা ওই ক্যারেক্টারটা পাবো। সো এখন আমাদের ভ্যালু 3 আছে, এখন 3 এর সাথে আমরা কি করতে হবে 48 অ্যাড করতে হবে যদি আমরা কনসোলে 3 দেখাতে চাই। সো আমরা কি করব, হ্যাঁ 9 পর্যন্ত, কারণ 9 এর পরে তো আর এটা ডিজিট থাকতেছে না, তখন হচ্ছে নাম্বারস হয়ে যাচ্ছে, ডাবল ডিজিটের নাম্বার। সো তখন এটা ওই যে ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা এখন দেখতে যাচ্ছি না, এটা আমরা একটু সবকিছু বুঝে গেলে তখন আমরা দেখব, এখন আমরা বুঝবো না। ফর্মুলাও দেখবো আমরা, হেক্সাডেসিমালের 16 বিটটাকে কিভাবে ডেসিমেল আনতে হয় এগুলো দেখবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন আমরা যে কাজটা করব সিম্পলি অ্যাড করব। অ্যাড করার যে কোডটা সেখানে কি আমি কেটে দিছি নাকি সব? আচ্ছা কাটি দিই। অ্যাড করার যে সিস্টেমটা সেটা হচ্ছে সিম্পলি আমরা কমান্ড লিখব অ্যাড, তারপর আমাদের লিখতে হবে ডেস্টিনেশন এন্ড তারপর হচ্ছে আমাদের সোর্স, যেটা মুভেও ছিল। ফার্স্টে ডেস্টিনেশন পরে সোর্স। আমাদের ডেস্টিনেশন কি, আমরা অ্যাডিশন করে কোথায় রাখতে চাচ্ছি, রাখতে চাচ্ছি হচ্ছে ভ্যারিয়েবল 1 এ, var 1 এ। যে আমরা অ্যাডিশন করব, অ্যাডিশন করার পরে যে ভ্যালুটা আছে এটা var 1 এ রাখবো। সো var 1 এ আমরা কি করব 48 অ্যাড করে দেব। সোর্সটা কি, কার সাথে অ্যাড করতেছি, যে সোর্সটা এটা হচ্ছে 48, যে 48 ভ্যালুটা হচ্ছে সোর্স, এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে ভ্যারিয়েবল 1 এর ভ্যালুটা। ভ্যালু যেটা হচ্ছে সব সময় অ্যাডিশন হবে বা স্টোর হবে, যাই হবে আমরা সব সময় এটা পাবো হচ্ছে ডেস্টিনেশন। তার মানে আমি যদি 48 অ্যাড করি, ভ্যারিয়েবল 1 এর সাথে 48 অ্যাড করে ওই রেজাল্টটা ভ্যারিয়েবল 1 এ রাখবে। সেইম ভাবে ভ্যারিয়েবল 1 এর ভ্যালুটা মুভ হয়ে এইখানেই যাবে, ডেস্টিনেশনেই যাবে। 2 এর ভ্যালুটা মুভ হয়ে এই ডেস্টিনেশনেই যাবে। অর্থাৎ যত প্রকার আমরা কমান্ড করব, কমান্ডের রেজাল্টগুলো লাস্টে যে ডেস্টিনেশনটা আছে, প্রথমটা হচ্ছে ডেস্টিনেশন, কমা দিয়ে পরেরটা হচ্ছে কি সোর্স। সো সব সময় ডেস্টিনেশনে যাবে। আমরা যদি এখন ডিভিশন করি তাহলে ডিভিশনের ক্ষেত্রে একটা ডেস্টিনেশনে যাবে, ডিভিশনেরটা পরে আসছি। তাহলে সাবট্রাকশন যদি করি, আমি যদি এখন 3 - 2 করি তাহলে 3 থেকে যদি ভ্যারিয়েবল 1 মাইনাস করি তাহলে কি ডেস্টিনেশন যেটা ওটাতেই থাকবে। তার মানে সব সময় মাথায় রাখতে হবে যে অ্যাডিশন করি, মুভ করি, স্টোর করি, যাই করি না কেন আমাদের পুরো এই কোডগুলোতে সোর্সের সাথে কাজটা কমপ্লিট হয়ে রেজাল্টটা ডেস্টিনেশনেই থাকবে। সো অ্যাডিশন সোর্সের সাথে অ্যাড হয়ে রেজাল্টটা ডেস্টিনেশনেই থাকবে। সো আমরা অ্যাড করলাম ভ্যারিয়েবল 1 এর সাথে 48, তাহলে 3 এর সাথে 48 অ্যাড হয়ে 51 হয়ে যাবে, যেটা আজকে টেবিলে হচ্ছে 3 ক্যারেক্টারের সমান। সো আমরা যদি এখন প্রিন্ট করি, সরি রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে 3 স্যার 3 তো আসলে আবার সেই, ও আচ্ছা আমরা যে কাজটা করছি একটু ভুল করছি, আমরা হচ্ছে নিচে অ্যাড করে দিয়েছি, প্রিন্ট করার নিচে। এটা উপরে করতে হবে স্যার, প্রিন্ট করার পরে অ্যাড করছি, প্রিন্ট করার আগে অ্যাড করতে হবে, একটু মিস্টেক হয়ে গেছে। এখন আমরা যদি একটু রান করি তাহলে আমরা দেখতে পাবো যে 3 চলে আসছে। সো এখন দেখেন 3 চলে আসছে। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো সবাই একটু কম্পিউটার ট্রাই করেন, দেখেন হচ্ছে কিনা। ইনপুটের কাজ আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম না? হ্যালো স্যার, ইনপুট কিভাবে নেয়? h,1 এটা জুম করে কি ম্যাগনিফায়ার একটা সফটওয়্যার আছে, এটা সার্চ দিলেই পাবেন ম্যাগনিফায়ার। কিন্তু এটা জাস্ট দেখার জন্য, এটাই রেগুলার ইউজের জন্য। আচ্ছা, সো আপনি যে কাজটা করবেন, ইনপুটের কোডটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছে যে একটা ইনপুট নিয়ে কিভাবে আউটপুট প্রিন্ট করতে হয়। তো আপনাদের কাজ হচ্ছে একটা ভ্যারিয়েবল ইনপুট নাও। সেম সিস্টেমে আগেরবার কি করতাম, এল থেকে ভ্যালুটা নিয়ে আসতাম কোথায়, বিএল সিএল ডিএল, মানে বিএল সিএল যে কোনো একটা রেজিস্টার রাখতাম। এখন যে কাজটা করব, এল থেকে ভ্যালুটা নিয়ে এসে ভ্যারিয়েবলে বসাই, এটা হচ্ছে আমাদের টাস্ক। বুঝতে পারছেন কি বলছি? ইনপুটের যে টাস্কটা আছে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, ইনপুট নামাটা, ওই টাস্কটাই শুধুমাত্র ইনপুটটা কোথায় নিতেন, এল থেকে নিয়ে বিএল সিএল যে কোনো একটা রেজিস্টারে রাখতাম আমরা। কিন্তু এখন যে কাজটা করব, এই এল থেকে বিএল সিএল এ না রেখে আমরা রাখবো ভ্যারিয়েবল 1 এ। আর ভ্যারিয়েবল 1 এর জায়গায় যেহেতু আমরা 3 দিছিলাম, 3 তো অ্যাসাইন করে দেওয়া, সো আমরা যে কাজটা করব, এখন আর ভ্যালু অ্যাসাইন করে দিব না, আমরা হচ্ছে এখানে কোশ্চেন মার্ক রাখবো। সো এখানে কোশ্চেন মার্ক থাকবে, ভ্যালু অ্যাসাইন করব না। আর
ওই যে ইনপুটটা নেওয়ার যে কোডটা ছিল ওইখানে আমরা এল থেকে বিএল এ নিছিলাম, সো এল থেকে বিএল এ না নিয়ে আমরা লিখবো মুভ ভ্যারিয়েবল 1 কমা হচ্ছে এল, তার মানে এল থেকে যে ভ্যালুটা আসবে এটা ভ্যারিয়েবল 1 এ চলে যাবে। টাস্কটা বুঝা গেল? বেসিক্যালি এটা লাস্ট ক্লাসে বলে আসছিলাম যে যখন আমরা হচ্ছে কিবোর্ড থেকে কোনো কিছু একটা ইনপুট নেই সেটা হচ্ছে একটা ক্যারেক্টার হিসেবে যায়, তার মানে ওইটা অলরেডি যখন যায় সেটা একটা ক্যারেক্টার। আমাদের টার্গেট কি ছিল যে যখন আমরা কনসোলে প্রিন্ট করব তখন আমরা কি চাচ্ছি, কনসোলে প্রিন্ট করার জন্য আমাদেরকে ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতে হয়। তো ইনপুট যদি ক্যারেক্টার হিসেবেই হচ্ছে আমার ইনপুট হিসেবে যায় তাহলে সেটা কিন্তু আমাকে আবার 48 অ্যাড করে বা চেঞ্জেস করে নিয়ে আসা দরকার নেই। কারণ কি আমি 48 কে অ্যাড করতেছিলাম কি জন্য, যে আমি ফার্স্ট এখানে 3 দিচ্ছিলাম ভ্যারিয়েবলের ভ্যালু যেটা একটা ডেসিমাল ভ্যালু ছিল, সো 3 টাকে আমি তখন দেখতে পাচ্ছিলাম না, 3 এর ক্যারেক্টার দেখতে পাচ্ছিলাম, সো এই জন্য আমরা 48 অ্যাড করে 3 এর ক্যারেক্টার বানাইছি। বাট যখন আমি কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি তখন সে অলরেডি ক্যারেক্টার হিসেবে যাচ্ছে, সো এটাকে প্রিন্ট করার জন্য তার ক্যারেক্টার বানানোর দরকার নাই, এটা অলরেডি ক্যারেক্টার হিসেবেই আছে। সেই কারণে আমাদেরকে আর 48 অ্যাড করার দরকার নেই, আমরা যেটা ইনপুট নিচ্ছি ওইটাই হচ্ছে আউটপুট হিসেবে নিতে পারবো। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম যে ভ্যারিয়েবলে কিভাবে হচ্ছে একটা ইনপুট আমরা নিতে পারি। যদি আমি একটু দেখাই দিচ্ছি, যারা করতে পারছেন তারা তো ভালো, আর যারা করতে পারেন একটু খেয়াল করেন। আমাদের ইনপুট নেওয়ার জন্য বেসিক্যালি মোডটা চেঞ্জ করা লাগে, সো আমরা এখানে যে কাজটা করব মোডটা চেঞ্জ করে লিখব h,1, এটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, তারপর একটা ইন্টারাপ্ট করব এক্সিকিউট করার জন্য। আর নেক্সট আমরা কি করব, ভ্যারিয়েবল 1 যেটা নিচ্ছিলাম ওইটার মধ্যে এল এর ভ্যালুটা পাস করব। এল কেন, কারণ এক্স রেজিস্টারটা হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার জন্য কাজ করে। এখন আমাদের বাই ডিফল্ট যদি কোনো আমরা একটা ইউজার থেকে ভ্যালু নেই, এটা বাই ডিফল্ট এল এ চলে আসে, সো যখন এল এ চলে আসবে আমরা ওই ভ্যালুটাই ভ্যারিয়েবল 1 এ পাঠাই দেব। সো আমরা করতেছি মুভ এল এর ভ্যালু ভ্যারিয়েবল 1 এ। সো যখন আমরা ইন্টারাপ্টটা কমপ্লিট হবে, এখন এখানে একটা ইন্টারাপ্ট হবে, ইন্টারাপ্ট হওয়ার পরে কি হবে, এই যে দাঁড়াই গেছে, আমাকে কিছু একটা ইনপুট চাচ্ছে, এই ইনপুট মোডে আছে, বুঝি নাই নিউ লাইন এগুলো পরে আসছে। সো যখন ইন্টারাপ্টটা হচ্ছে তখন ইন্টারাপ্ট হওয়ার পরে আপনাদের কি হচ্ছে, ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। সো ব্ল্যাক স্ক্রিনে আমরা কি করব, ইনপুটটা দিব। সো আমরা যদি 2 দেই তাহলে এটা প্রথমে ইনপুট হিসেবে নিচ্ছে, আর পরবর্তীতে যেটা প্রিন্ট করতেছি ওইটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে নিচ্ছে। আচ্ছা এখন চলে আসবে যে একজন বলছে নিউ লাইন, এটাই আমরা একটু পরে দেখতাম। সো নিউ লাইন যেটা আমাদের করতে হবে, যে পরপরই একসাথে চলে আসতেছে, এখন আমাদের নিউ লাইন প্রিন্ট করা দরকার। নিউ লাইন প্রিন্ট করতে গেলে আমরা আউটপুটে কি দেখি, সবসময় ক্যারেক্টার দেখি না, তাহলে আমাদের যে কাজটা করতে হবে নিউ লাইনের ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। এখন নিউ লাইনের ক্যারেক্টার কই পাবো, ASCII টেবিলটা আবার দেখি, সার্চ করি একটু, ASCII টেবিলে যাই, সবাই ASCII টেবিলটা একটু বের করেন, বের করে দেখেন ওইখানে যে 10 নাম্বারটা আছে, নাম্বার 10, এটা হচ্ছে নিউ এল লেখা, দেখেন নিউ এল, এটা অ্যাকচুয়ালি নিউ লাইন। তার মানে আমাকে যদি নিউ লাইন প্রিন্ট করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে এই যে 10, এই 10টাকে প্রিন্ট করতে হবে। কারণ আমি তখন কি করব, আমি হচ্ছে এইখানে ইনপুট নেওয়ার পরে যেই তো আমরা আউটপুট হিসেবে প্রিন্ট করব, সো মোডটাকে চেঞ্জ করে নিব, তারপর মুভ করব ডিএল কত 10 আছে না আমাদের আজকে টেবিলে ডেসিমাল ভ্যালু, সো ডেসিমাল ভ্যালু 10 বসাই দিব এন্ড দেন এটা এক্সিকিউট করব। তাহলে আমরা কি দেখতে পারবো, যে আমরা প্রথমে যে ভ্যালুটা দিলাম ওই ভ্যালুটা 2 আসবে, আর পরবর্তীতে ভ্যালুটা হচ্ছে 2 প্রিন্ট হয়েছে। এখন এইখানে একটা প্রবলেম হয়ে গেছে, কি প্রবলেম হয়েছে দেখেন, যে আমি 2 প্রিন্ট করতেছি সমস্যা নাই, বাট পরের 2টা কি নিচের লাইনে প্রিন্ট হচ্ছে, এটা তো সমস্যা নেই, বাট একটা গ্যাপ রয়ে গেছে। গ্যাপ কেন, কারণ আমরা যখন প্রথম লাইনটা ইনপুট হিসেবে দিলাম সেই ক্যারেক্টারটা হচ্ছে নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর সে কিন্তু এখানেই আছে, যখন নিউ লাইন প্রিন্ট করছে সে নতুন লাইনে চলে গেছে, সো তার হিসেবে সে ঠিক কাজই করছে। বাট আমাদের দরকার কি, অ্যাকচুয়ালি নতুন লাইনটা এখান থেকে দরকার না, আমাদের দরকার কি ফার্স্ট থেকে। সো এই যে যে জায়গাগুলোকে বলতেছি এটাকে বলা হচ্ছে ক্যারেজ। এই যে 1 বাই 1 যে আপনি নাম্বারগুলো দেখতেছেন, এই ক্যারেজটাকে আমাকে কি করতে হবে, রিটার্ন করে ফার্স্টে নিয়ে আসতে হবে। সো ক্যারেজ রিটার্নের আবার হচ্ছে আমাদের একটা ASCII ভ্যালু আছে, সেটা হচ্ছে দেখেন ডেসিমাল 10।
ক্যারেট হচ্ছে এই যে আপনি যে ডিজিটগুলো বসাচ্ছেন এটার করসপন্ডিং একটা স্পেস আছে। আপনি যে একটা ক্যারেক্টার বসান এই কনসোলের মধ্যে প্রতিটা এরকম স্পেস আছে। এই যে এইটা যেমন এরকম একটা স্পেস বসালেন না, এটাকে ক্যারেট বলছে। 1 ক্যারেট, সেকেন্ড ক্যারেট, থার্ড ক্যারেট, ফোর্থ ক্যারেট, এরকম করে অনেকগুলো ডিভাইড আছে আপনার কনসোলে। রেজোলিউশন ওয়াইজ ডিভাইডেড থাকে, আপনি যতটুকু সাইজ নেবেন। কারণ এই ক্যারেটটাকে আমাদের হচ্ছে ফার্স্টে নিয়ে আসতে হবে। সো ফার্স্টে যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা কি করব, ক্যারেজ রিটার্নের ভ্যালুটা প্রিন্ট করব। ক্যারেজ রিটার্ন করতে হবে। এইটার জন্য আমরা কি যাই, আবার যান আজকে টেবিলে, ওইখানে গিয়ে দেখেন 13 নাম্বার যে ডেসিমাল ভ্যালুটা ওইটাতে লেখা আছে CRET, সি দিয়ে ক্যারেজ গুলো হচ্ছে, আর দিয়ে রিটার্ন গুলো হচ্ছে। সো আমাদের এখন কি করতে হবে, এই ক্যারেজ রিটার্নটাকে আবার প্রিন্ট করতে হবে। তাহলে আমরা কি করতে হবে, একদম ফার্স্ট যে ক্যারেজ ওইটাতে হচ্ছে ব্যাক করতে পারবো। সো আমরা আমাদের পরবর্তী যে কোডটা আছে এই কোডের মধ্যে আমরা কি করব, 10 এর পরে এখন আবার প্রিন্ট করব হচ্ছে মুভ DL, 10 ইন্টার 30 ইন্টার 21 ইঞ্চ। আচ্ছা দেখেন এই ক্ষেত্রে আবার কি মুভ H, 2 দিলাম না। কেন দিলাম না, কারণ অলরেডি উপরে আমরা এই মোডেই আছি। সো যেহেতু এই মোডেই আছে আমাদের মোড আবার লিখতে হবে না। একবার যদি আমরা লিখে ফেলি তাহলে আমাদেরকে বারবার মোড চেঞ্জ করা লাগবে না। আগেরবার কেন লাগতো, কারণ প্রথমে আমরা ইনপুট মোডে ছিলাম, H, 1 দিয়ে ইনপুট মোডে ছিলাম, তারপর আউটপুটে গেছি। সো চেঞ্জ যেহেতু হচ্ছে সেইটুকু আমরা মোডের চেঞ্জের কোডটা লিখতেছি। পরবর্তীতে যেহেতু চেঞ্জ করা লাগবে না, সো আমরা মোড চেঞ্জটা লিখব না। সো আমরা এখান থেকে বাদ দিচ্ছি। আবার দেখেন এর পরেও কিন্তু আমরা হচ্ছে H, 2 আছে, ওইটাও কিন্তু আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। সো এইটাও কিন্তু আমরা চাইলে রিমুভ করে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হবে, যেহেতু মোড চেঞ্জ হচ্ছে না। সো আমরা এখন যদি একটু রান করি তাহলে যদি আমরা দেখেন 2 দেই, পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, 2 চলে আসছে এর নিচে। তখন কি হচ্ছে, ক্যারেজটা রিটার্ন করে সামনে চলে আসছে। সো নিউ লাইন প্রিন্ট করার জন্য আমাদের একটু কষ্ট করা লাগবে, দুইটা জিনিস প্রিন্ট করতে হয় একসাথে। সো এই কাজটা আমাদের হচ্ছে নিউ লাইনের জন্য কমপ্লিট করতে হবে। কোডটা দেখো, এই যে বুঝতে কার কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? হ্যাঁ, যতবার আমাদের কোন একটা কিছু এক্সিকিউট করা হবে আমাকে ইন্টারাপ্ট দিতে হবে। প্রসেসরে ইন্টারাপ্ট করা মানে হচ্ছে একটা প্রসেসর হয়তো অন্য কাজ করতেছে, আমি আমার যে কাজটা আছে এটা কমপ্লিট করার জন্য তাকে হোল্ড পজিশনে রাখতেছি, অন্য কাজগুলোকে বাদ দিয়ে তারপরে আমার কাজটা করতে দিচ্ছি। তো এটা আমাকে সবসময় করতে হবে। যতবারই হচ্ছে আমি কাজ করবো ততবারই তাকে হচ্ছে স্টপ করে আমার কাজটা কমপ্লিট করতে হবে। এই জন্য হচ্ছে আমরা ইন্টারাপ্ট করতেছি। আচ্ছা, যদি এই পর্যন্ত কারো কোশ্চেন না থাকে নেক্সটে আমরা চলে যাব কিভাবে আমরা হচ্ছে একটা স্ট্রিং প্রিন্ট করতে পারি। স্ট্রিং নিয়ে কাজ এখন দেখব না, স্ট্রিং অ্যাকচুয়ালি আমরা লাস্টের দিকে দেখব, অ্যারে স্ট্রিং কিছু দেখব। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে স্ট্রিং প্রিন্ট করতে অ্যাকচুয়ালি কিছু সেন্টেন্স বলেন, কিছু হচ্ছে প্যারাগ্রাফ বলেন, এগুলো আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। কারণ এগুলো কেন দরকার, কারণ এই যে ইনপুট নিচ্ছি 2, তারপরে রেজাল্ট 2 আসছে। এখন ইনপুট কেন নিচ্ছি বা রেজাল্ট কেন নিচ্ছি, এটা প্রশ্নে একটা ডেটা দেওয়া দরকার নেই ইউজারকে যে গিভ মি দ্য ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। কারণ যেটা অ্যাডিশন করতে চাচ্ছেন, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আপনি চাচ্ছেন, ওগুলো একটু বুঝাই দেওয়া উচিত না, একটু বলে দেওয়া উচিত না। সেই কারণে আমাদের এই প্রিন্টিংটা ফার্স্টে শেখা লাগবে। সো এই প্রিন্টিং শেখার জন্য আমাদের যে কাজটা করতে হয়, একদম ফার্স্ট ক্লাস হয়তো আপনাদের দেখানো হয়েছিল যে যখন আমরা স্ট্রিং আউটপুট হিসেবে দেখতে চাই তখন আমাদের মোডটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে করতে H, 9। সো মুভ করব H, 9। এরপর আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু স্ট্রিং প্রিন্ট করব মাল্টিপল ক্যারেক্টার, সো আমাকে এখন একটু অন্যভাবে প্রিন্ট করতে হবে। কিভাবে, এটাকে আমরা বলি হচ্ছে লিস্ট এফেক্টিভ অ্যাড্রেস নামে আমাদের একটা রেজিস্টার ইউজ করা হবে, LEA। এইটার কাজটা হচ্ছে যে সে একটা জায়গার লোকেশন নিয়ে কাজ করে। ধরেন আমি একটা ভ্যারিয়েবলে যদি স্ট্রিংটা রাখি তাহলে সে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে। ভ্যালু যদি প্রিন্ট করে তাহলে সে কি করবে, এই যে কারণ ভ্যারিয়েবলে 2 ভ্যালু আছে 2 প্রিন্ট করতেছে, 3 আছে 3, একটা ক্যারেক্টার প্রিন্ট করবে। এখন আমি চাচ্ছি কি, যেহেতু আমি মাল্টি ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারি না, আমি এতদিন এটাই জানতাম এতক্ষণ। সো আমি মাল্টি ক্যারেক্টার নিয়ে কাজ করব না, আমি যে কাজটা করব
লোকেশন একটা বলে দিব, এই লোকেশন তুমি যা পাও তাই প্রিন্ট করে দাও। সো এই লোকেশনটা আমাকে বোঝার জন্য আমাকে লিস্ট এফেক্টিভ অ্যাড্রেসটা ইউজ করা লাগে, যেটাকে আমরা কোডের ভাষায় LEA লিখব। সো এই এফেক্টিভ অ্যাড্রেসের কাজ হচ্ছে যে অ্যাড্রেসটা পয়েন্ট করে রাখা। সো আমি যে কাজটা করব এই অ্যাড্রেসের মধ্যে, এই এফেক্টিভ অ্যাড্রেসের মধ্যে হচ্ছে পাস করে দিব, তাহলে হচ্ছে আমরা পুরো স্ট্রিংটা হচ্ছে প্রিন্ট করতে পারবো। কিন্তু এই স্ট্রিংটা আমাদের অবশ্যই একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। সো আমরা যেহেতু বলতেছিলাম যে ভ্যারিয়েবলে ক্যারেক্টার, নাম্বার, স্ট্রিং যাই রাখি আমাদের এক্সট্রা করে বলে দেওয়া লাগে না, শুধুমাত্র db আর dw ইউজ করলেই হয়। সো আমরা সেম ভাবে এখানে হয়তো db dw দিয়ে একটা স্ট্রিং রাখবো, কিন্তু এখানে যে কাজটা করতে হয় যখন আমরা একটা স্ট্রিং রাখবো, ধরুন আপনি লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, এই স্ট্রিংটার পরে একটা ডলার সাইন আপনাকে দিতে হবে, তাহলে সে যে জিনিসটা বুঝতে পারে যে স্ট্রিং এর স্টার্টিং এখান থেকে হচ্ছে, যখনই সে ডলার সাইন পায় সে বুঝতে পারে যে এটা হচ্ছে আমাদের এন্ডিং। সো তখন সে কি করবে, স্ট্রিংটা এই পর্যন্ত ক্যাপচার করবে। সো আমরা কি করব, একটা ভ্যারিয়েবল ধরলাম, নিলাম var, স্যার ডাবল কোটেশন কি দিতে হবে? হ্যাঁ ডাবল কোটেশন দিতে হবে, var 1, এখানে তো db দিলাম স্পেস দিয়ে, তারপর আমরা হচ্ছে আমাদের যে স্ট্রিংটা ওই স্ট্রিংটা বলতে হবে। স্যার আমাদের না সবসময় ডাবল কোটেশন দিলেই হয়, ডলার সাইন দেওয়া লাগে এন বোঝানোর জন্য। এই হ্যাঁ এন, যে এই স্ট্রিংটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে, যদি এটা না বোঝান তাহলে সে পরের সবগুলোকেই স্ট্রিং হিসেবে লিখে মানে ধরে নেয়। সো এটাকে তাকে কমপ্লিট করে বুঝাই দিতে হবে। এটা শুধুমাত্র এইটার জন্য, আপনারা সি প্রোগ্রামিং বা পাইথন ওগুলোতে বোঝানো লাগে না, ওগুলো অ্যাডভান্স হয়ে গেছে, এই জন্য ওগুলোর দরকার হয় না। বাট আমাদের 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অবশ্যই আমাদের এইভাবে বুঝাইতে হবে। আচ্ছা, সো আমরা এখন কি করব, এই ডিবি ধরেন, আচ্ছা এটা বাদ দিলাম, ধরেন ডিবি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম, ওটাতে ডিবি রাখলাম, দেন হচ্ছে আমি এখানে স্ট্রিংটা লিখব। আচ্ছা এখানে সিঙ্গেল ক্যারেক্টার, সিঙ্গেল কোটেশন আপনার এখানে কালার কোনটাকে চেঞ্জ করছে? সো আমাদের এখন কি করতে হবে, একটু প্রিন্ট করতে হবে। সো আমরা ধরেন নাম্বারটা এন্টার করার জন্য জাস্ট একটা স্ট্রিং লিখি, হ্যালো ওয়ার্ল্ড না লিখে একটা স্ট্রিং লিখি, ধরেন এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, আর এন্টার দ্য নাম্বার লিখি, যে একটা নাম্বার আমাকে দিল ওইটাই আমি আউটপুট হিসেবে দেখাবো, এন্টার দ্য নাম্বার। সেটা আমরা নিলাম, কমপ্লিট করলাম। সো আমরা ইনপুটটা নেওয়ার আগে এটা হচ্ছে প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, মোডটাকে চেঞ্জ করতে হবে h,9, তারপর এখানে দিতে হবে LEA। এখানে যে জিনিসটা পাস করব আমরা হচ্ছে dx এর পাস করব, কারণ আমরা জানি না যে ভ্যারিয়েবলটা কি হইতে পারে। সো আমরা dx এর পাস করে দিব হচ্ছে var, আর দেন হচ্ছে ইন্টারাপ্ট 21h দিয়ে দিব। সো এখন যদি একটু রান করি, ফার্স্টে দেখেন এই যে এন্টার দ্য নাম্বার চলে আসছে, দেখতে পাচ্ছেন, একটু যদি জুম করে দেখাই, এন্টার দ্য নাম্বার চলে আসছে। সো আমরা কি করতে দেখলাম, শুধুমাত্র মুভ h,9 দিয়ে একটা স্ট্রিং দিলাম। LEA dx কেন দিচ্ছি, কারণ আমরা শিওর না যে আমাদের যে স্ট্রিংটা আসতেছে এই স্ট্রিংটা কি হচ্ছে বিটস, মানে 8 বিটস আছে নাকি 16 বিটস আছে, এইজন্য আমরা হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেসটা ইউজ করব। এখন এখানে যে জিনিসটা হয় যে যখন আমরা অ্যাড্রেস ইউজ করি, অ্যাড্রেসের লোকেশনটা, এটা যেমন একটা লোকেশন, অ্যাড্রেস মানে কি, ধরেন মেমোরিতে এরকম জায়গা আছে, এরকম জায়গার মধ্যে আমি কি করতেছি, লোকেশনটা বলে দিচ্ছি যে তুমি এই লোকেশন আছে, ধরেন এই লোকেশন আছে এন্টার ফার্স্ট নাম্বার, আমি তাকে পয়েন্ট করে দিচ্ছি তুমি এই লোকেশনে যা আছে প্রিন্ট করো। এখন প্রবলেম কি হচ্ছে, এই লোকেশনটাকে আমি নিজের মতো করে ডিভাইড করছি, যা আমি এইটুকু ইউজ করব, বাকি এইটুকু আরেকজনের কাজে ইউজ করব, এটা আমি ভ্যারিয়েবল ডিক্লারেশন সময় আমি ডিসাইড করে দিছি। বাট অ্যাড্রেস কি জানে, অ্যাড্রেস কি জানে যে এখানে কি 8 বিট আছে না 16 বিট আছে, অ্যাড্রেস কিন্তু জানে। তাকে কি করতে হবে, তাকে পুরো লোকেশনটাই দিতে হবে। সো ওই লোকেশনটা আমাদের দিতে হবে কি, পুরো 16 বিট ম্যাথড। সো আমরা এইজন্য পুরো 16 বিট রেজিস্টারে এই লোকেশনটা পাস করে দিব, দিলে সে এখানে করসপন্ডিং যা পাবে তাই প্রিন্ট করবে। সে যদি 8 বিটস পায় 8 বিটস প্রিন্ট করবে, সে যদি 16 বিটস পায় 16 বিটস প্রিন্ট করবে, এটা তার উপরে, সে এটা দেখে প্রিন্ট করে ফেলবে যা আছে তাই। সেই টোটাল লোকেশনটাকে নিয়ে যা আছে ওইটাই প্রিন্ট করে দেবে, সে ওইটাকে আর ডিভাইড করতে পারবে। কিন্তু আমি যখন কাজ করতে যাই মানে রিয়েল লাইফে, তখন আমরা কি করি, ডিভাইড করি, ডিভাইড করলে সে আলাদা আলাদা ডিভিশনে ভাগ হয়ে যায়। এটা কি বোঝা গেছে? স্যার এখন যদি আমরা জাস্ট নাম্বারটা লিখি, ধরেন নাম্বারটা দিলাম 5,
পরবর্তীতে 5 চলে আসবে। সো 5 যদি দেই দেখেন পরবর্তীতে 5 কিন্তু চলে আসছে। অর্থাৎ এখন জাস্ট আমরা একটা রাইটিং করালাম ইউজারকে বোঝানোর জন্য। কোডটা কোড তো দিলাম লিখি এই যে এইটুকু এখন করছি উপর একটা ভ্যারিয়েবল দিলাম আর নিচে হচ্ছে এটা প্রিন্ট করলাম স্যার 8, 9 এটা h কমা জিনিসটা হচ্ছে এই h এর ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে আমার প্রসেসর কোন মোডে কাজ করছে। এখন প্রথমে যখন আমরা h কমা 1 দেই এটা হচ্ছে ইনপুট মোডে যাবে, আমার প্রসেসর একটা কিছু ইনপুট করে সে ওয়েট করে ইনপুটের জন্য। যখন আমি ওটা এক্সিকিউট করতে হয় তখন আমাকে e21 এস দেওয়া হয়। সো ইনপুট মোডটা এক্সিকিউট করা মানে ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করে। যখন আউটপুট দেই তখন আউটপুটটা এক্সিকিউট করা হয় কি আমি যেই dx রেজিস্টারে ভ্যালুটা হবে ওইটা সবসময় আউটপুট হিসেবে শো করবে। সো dx কে আমি dl এ যদি ইউজ করি বা dx পুরোটা যদি ইউজ করি এখানে ভ্যালুগুলো রেখে দেন এক্সিকিউট করলে এই ভ্যালুটা দেয়। এখন এইখানে আপনার কোশ্চেন ছিল যে স্যার 9 কখন ইউজ করি। 9 ইউজ করি যখন স্ট্রিং হয় বা মাল্টিপল ক্যারেক্টার আমি একসাথে প্রিন্ট করতে চাই। সো তখন আমাকে মোডটা চেঞ্জ করে নিতে হয় স্ট্রিং। সো সেই স্ট্রিং মোডে যায় দেন আমি লোকেশনটা তাকে দিয়ে দেই স্ট্যাটিক অ্যাড্রেস দিয়ে দেন ঠিক করে লোকেশনের মধ্যে যা আছে সব কিছু প্রিন্ট করে দিই। আমি যদি 2 দিয়ে করতে চাই তখন আমি দেখব যে একটা ক্যারেক্টার বেশি প্রিন্ট হবে। 2 হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট, মাল্টিপল ক্যারেক্টার আউটপুট হয় তখন আমাকে ওই যে 9 দিতে হবে। আচ্ছা এই পর্যন্ত হয়েছে? তাহলে আপনাদের এখন একটা টাস্ক আছে, আপনারা এখন একটু প্র্যাকটিস করেন। না মাল্টিপল আমরা দুইটা বললাম না, উপর একটা করে রাখছি আর নিচে করলাম। আপনি ভ্যারিয়েবল যতগুলো ইচ্ছা ততগুলো যতক্ষণ না পর্যন্ত আপনার মেমোরির ভ্যালু এক্সিড হয়ে যাচ্ছে। সো মেমোরির ভ্যালু এক্সিড সাধারণত আমাদের কোনো প্রোগ্রামেই হয় না। আপনি যদি হিউজ পরিমাণে নেন, ধরেন আপনি 1000 টা ইনপুট নিচ্ছেন তখন হয়তো এক্সিড হয়ে যাবে, বাট এতটা ইনপুট কেউ নেয় না। আচ্ছা এখন আমাদের একটা টাস্ক আছে, টাস্কটা হচ্ছে খেয়াল করেন এটা কোশ্চেনটা করেন কি বলা হচ্ছে write an assembly language assembly program to sum two numbers. You must take the numbers from user using variables and print the results. So first আপনি কি করবেন এরকম একটা স্যাম্পল ইনপুট দেওয়া থাকবে। এটা আমরা কোশ্চেনও এক্সাম টাইপের কোশ্চেনে এরকম টাইপেরই হবে। স্যাম্পল ইনপুটে বলা আছে যে আপনার ইনপুট টাইপটা দেখতে কি রকম হবে।
দেখেন ইনপুট কি আছে, এন্টার ফার্স্ট নাম্বার আপনি 3 দিচ্ছেন, এন্টার সেকেন্ড নাম্বার আপনি 4 দিচ্ছেন, আর আউটপুটটা কি আসা লাগবে, আউটপুটটা আসবে রেজাল্ট ইজ 7। সো আপনি এইভাবে হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে, ডিজাইন করে আপনাকে কোডটা কমপ্লিট করতে হবে। সো এই কোডটা এখন আপনারা একটু করেন। আমরা সবকিছুই জানি, ইনপুট নেওয়া জানি, স্ট্রিং প্রিন্ট করা জানি, রেজাল্ট এডিশন করা জানি, রেজাল্ট লেখাটাও লিখতে জানি, কারণ আমরা সবই মোটামুটি করতে পারবো। তো আপনারা এখন এই কাজটা কমপ্লিট করে আমাকে একটু দেখান। সো আমাদের কাজ দুইটা নাম্বার এডিশন করব, কিন্তু আমাদেরকে বলা আছে যে দুইটা নাম্বার এডিশন করতে গেলে দুইটা ভ্যারিয়েবল আমাকে ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো নিতে হবে। তারপর আমি কি করব, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার এই দুইটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিব। সো ফার্স্টে আমরা ভ্যারিয়েবল 1 নিলাম, ধরেন আরেকটা নিলাম, এটা কেটে দিয়ে আমরা একটা দিয়ে করব। সো ধরেন ভ্যারিয়েবল 1 আমার কাছে আননোন, ভ্যারিয়েবল 2 যেটা ওইটাও আমার কাছে আননোন, কারণ দুইটার ভ্যালু ইউজার থেকে নিব। এখন আমি একটা স্ট্রিং প্রিন্ট করব, যে স্ট্রিং এ লিখব এন্টার দা ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে আমার কাজ। তারপর আমি কি সেকেন্ড নাম্বার দেওয়ার জন্য সেম ভাবে আবার ইউজারকে আরেকটা জিনিস বুঝাইতে হবে না। সো ধরেন আমি সেকেন্ড নাম্বার দিলাম, এখানে অবশ্যই ভ্যারিয়েবলগুলোর নামগুলো ডিফারেন্ট দিতে হবে, সেম নাম দিলে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সো ধরেন আমি এটা দিলাম মেসেজ 1 প্রথম মেসেজ, আর এটা দিলাম মেসেজ 2 এমএসজি 2 দিলাম, এখানে লিখলাম এন্টার সেকেন্ড নাম্বার। সো তার মানে প্রথম একটা নাম্বার এই লেখাটা প্রিন্ট করার জন্য, এন্টার দ্য ফার্স্ট নাম্বার প্রিন্ট করার জন্য একটা স্ট্রিং দিলাম, এন্টার দ্য সেকেন্ড নাম্বার প্রিন্ট করার জন্য আরেকটা স্ট্রিং দিলাম। এখন নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড এটা হচ্ছে আমরা আগে প্রিন্ট করব, তারপর ইনপুট নিব। সো অ্যাজ ইউজুয়াল এটা তো ছিলই, এখানে কিছু নাই। সো এখন আমাদের কাজ হচ্ছে এগুলো আমরা একটু কেটে দিয়ে প্রথম থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এন্টার ফার্স্ট নাম্বারটা প্রিন্ট করা, দেন ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়া। সো আমি লিখি মুভ h,9 LEA dx, ফার্স্ট নাম্বার নেওয়ার জন্য কি msg1, সো msg1 নিলাম, দেন এন্টার 21h করলাম। এটা করলে কি হবে, ফার্স্ট নাম্বারটা চলে আসবে স্ট্রিং লেখাটা। দেন আমি কি করব, ওই ভ্যারিয়েবল 1 এর ভ্যালুটার জন্য ইনপুট নিব। সো আমি লিখব কি মুভ h,1 interrupt 21h move var 1, al কেন, বাই ডিফল্ট al এর ভ্যালু চলে আসে, সেটা হচ্ছে প্রথমে al করব। তারপর হয়তো আমরা একটা নিউ লাইন প্রিন্ট করি, যে পরের লাইনে আমি আবার সেকেন্ড নাম্বারটা নেব। সো এটার জন্য আমাদের যে কোডটা ছিল h,2 move dl, 10 in 21h move dl, 13 in 21h, এটা হচ্ছে আমাদের নিউ লাইন প্রিন্ট করার কোড ছিল। সো ফার্স্ট এর লাইন প্রিন্ট করলাম, ইনপুট নিলাম ভ্যারিয়েবল 1 এ, সেকেন্ড লাইনে আমরা কি করলাম, নিউ লাইন প্রিন্ট করলাম। তারপরে এখন সেকেন্ড ইনপুট নেওয়ার জন্য আমরা এটা প্রিন্ট করব। সো মেসেজ 2টা প্রিন্ট করব আবার আগের মতো। সো এখানে যে কাজটা করছি সেম কাজটা এখানে করব, শুধুমাত্র মেসেজ 2 তে চলে যাবে। সো আবার চলে যাই মুভ h,9 LEA dx, msg2 and interrupt 21h, সেকেন্ড লাইন প্রিন্ট হয়ে গেল। তারপরে কি আরেকটা ইনপুট নিতে হবে নাম ভ্যারিয়েবল 2 তে। সো মুভ h,1 interrupt 21h move var2, al। সবসময় খেয়াল রাখবেন যে যখন হচ্ছে আমরা ইনপুট নিব তখন কি হবে, আগে এক্সিকিউট করতে হবে, তারপরে ভ্যালুটা ট্রান্সফার করতে হবে। আর যখন আউটপুট দেখাবো তখন কি করতে হবে, আগে ট্রান্সফার করতে হবে, দেন এক্সিকিউট করতে হবে। সেটা একটু মাথায় রাখবে, ইনপুটে আগে এক্সিকিউট, তারপরে হচ্ছে গিয়ে মুভ, আর আউটপুটে আগে মুভ পরে এক্সিকিউট। সো এই যে ভ্যারিয়েবলটা ইনপুট নিচ্ছি, সো দেখেন ফার্স্টে আগে এক্সিকিউট, তারপর হচ্ছে মুভ করতেছি কোথায় নিব। সো আমাদের কি ভ্যারিয়েবল 1 এর ভ্যালুটা চলে আসলো var1 এ, সেকেন্ড ভ্যালুটা var2 তে। এখন আমরা কি অ্যাডিশন করব। এখন এইখানে যে প্রবলেমটা হয় আমাদের 8086 এ, আমরা মাল্টিপল ভ্যারিয়েবলের সাথে কোনো অপারেশন করতে পারি না। অর্থাৎ আপনি যদি একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন বা যে কোনো অপারেশন করতে চান, তখন দেখবেন একটা মিসম্যাচ চলে আসবে। সেই কারণে কি করতে হয়,
আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মুভ অপারেশন বা যতগুলো আমাদের অপারেশন আছে সবগুলাতে একটা ভ্যারিয়েবল আর একটা রেজিস্টার রাখতে হয়। এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমাদের প্রসেসর একসাথে মাল্টিপল ভ্যারিয়েবলের অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো হ্যান্ডেল করতে পারে না। সো এই কারণে আমাদেরকে একটা রেজিস্টার রাখতে হবে আর একটা ভ্যারিয়েবল রাখতে হবে। সো আমরা কি করব, যেটা আমাদের দুইটা ভ্যারিয়েবল var1 আর 2 দুইটা একসাথে অ্যাডিশন করতে পারতেছি না, সো আমি ধরেন var1 এর ভ্যালুটা পাঠাই দিচ্ছি bl রেজিস্টারে। সো var1 এর ভ্যালুটা bl রেজিস্টারে মুভ করতেছি, দেন আমি কি করব, অ্যাডিশন করব bl এর সাথে var2 অর্থাৎ সেকেন্ড ভ্যারিয়েবলটা। অ্যাডিশন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, দুইটা ভ্যারিয়েবলের সাথে আমরা একসাথে অ্যাডিশন করতে পারবো না। এখন নরমালি আমরা কি করছিলাম আগেরবার, ধরেন bl এর সাথে না করে ধরেন আমরা তো এইভাবে করতে পারতাম যে স্যার var1 var2 দুইটা অ্যাডিশন করলেই তো হয়ে যাচ্ছে। বাট যখনই আমরা রান করতে যাব তখনই গিয়ে দেখব, আচ্ছা এখানে কি হচ্ছে, ডট চলে আসছে। যখনই আমরা রান করতে যাব দেখেন এখানে add variable 1 2 তে একটা প্রবলেম চলে আসছে। অর্থাৎ এখানে কি হয় দেখেন, এখানে wrong parameters add variable 1 2। আমাদের যে কমান্ডস গুলো আছে এই কমান্ডস এর রুলস হচ্ছে যে আমরা যে কোনো কমান্ডস এক্সিকিউট করার জন্য একটা রেজিস্টার একটা ভ্যারিয়েবল রাখতে পারি অথবা দুইটা রেজিস্টার রাখতে পারি। এছাড়া পসিবল না। মাল্টিপল অথবা দুইটাই ভ্যারিয়েবল হবে, এটা আমাদের এক্সিকিউশন বা আমাদের কম্পাইলার এই অ্যাসেম্বলার যে আছে সেটা ট্রান্সলেট করতে পারে না। এই কারণে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা দুইটা ভ্যারিয়েবল আনলে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে আমাকে অবশ্যই একটা রেজিস্টার রাখতে হবে। সো আমি এই যেহেতু প্রবলেমটা অ্যারেজ করতেছে আমি কি করব, যে কোনো একটা ভ্যারিয়েবল একটা রেজিস্টারে রেখে দেব। সো আমি এখন ধরেন ভ্যারিয়েবল 1টাকে এখানে রেজিস্টারে রেখে দিছি bl রেজিস্টার, যেটা অলরেডি করে রাখছি। এখন আমি সেকেন্ডে bl এর সাথে যদি অ্যাডিশন করি তাহলে আর কোনো প্রবলেম আসবে না। তো ধরেন আমি bl এর সাথে ভ্যারিয়েবল 2 এর অ্যাডিশন করলাম, এখানে এক্সিকিউট করতে গেলে দেখবেন কোনো প্রবলেম নাই, রান হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি দুইটা ভ্যারিয়েবলের সাথে করতে চাই তখন প্রবলেম হবে। দুইটা রেজিস্টারে করলে কিন্তু আবার কোনো প্রবলেম নেই। সেই জিনিসটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। নেক্সট যে কাজটা করব, যেহেতু ভ্যারিয়েবল 1টা মুভ করে দিয়েছি bl এ আর bl এর সাথে ভ্যারিয়েবল 2টা অ্যাডিশন করছি, যেটা রেজাল্ট কই bl এই থাকবে। তো আমরা bl-টা হচ্ছে প্রিন্ট করে দিব। এখন প্রিন্ট করার আগে লাস্টের একটা লাইন লিখব রেজাল্ট। রেজাল্টের জন্য ধরেন আমি মেসেজ 3 নামে আরেকটা ভ্যারিয়েবল দিলাম, মেসেজ 3, এটাও স্ট্রিং নেই। এখানে লিখি রেজাল্ট ইজ, যেভাবে আমাদের কোশ্চেন আছে কোশ্চেন যেভাবে থাকবে আমরা ওইভাবেই নিব। তারপর আমরা ডলার সাইন দিই, শেষ করি এন্ড ওইটা আবার প্রিন্ট করি। সো এখানে প্রিন্ট করতে হবে কি h,9 lea dx, হচ্ছে msg3 আর এখানে interrupt 21h। এক্সিকিউট কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কোথায় আছে, bl রেজিস্টারে, ওইটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেব। সো মুভ bl, interrupt 21h। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি আমরা? কারো কোশ্চেন আছে এই পর্যন্ত বুঝতে? ফার্স্ট থেকে লাস্ট কিভাবে 1 বাই 1 কাজ করতেছি, কেন এগুলো লিখতেছি? যদি কোশ্চেন থাকে একটু কোশ্চেন করেন, আমরা এটা নিয়ে বলি। আদারওয়াইজ আমরা কিন্তু স্টার্ট মানে রানে চলে যাব। ফার্স্ট টাইম ফার্স্ট এখানে আর পরের টু আবার এখানে আছে, লাস্টে আরেকটু কিছু বাকি আছে, সো একটু দেখতে পারেন। বুঝতে প্রবলেম আছে তারপর আপনারা করেন। বুঝতে যদি প্রবলেম না থাকে তাহলে আমরা একটু রান করে দেখি যে আসলে কোডটা ঠিক আছে কিনা। ফার্স্টে সো আমরা একটু রান অপারেটরটা করি। রান করলে এখানে দেখেন ফার্স্টে আমাদের কি চলে আসতেছে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এটা চলে আসতেছে। সো আমরা কি করব, এন্টার ফার্স্ট নাম্বার বললাম ধরেন 3, পরবর্তীতে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এটাও চলে আসছে। ধরেন আমরা লিখলাম হচ্ছে 5, দ্য রেজাল্ট ইজ 8। আচ্ছা এখানে দেখেন রেজাল্ট ইজ 8 চলে আসছে। 8 কেন চলে আসছে?
আজকে ভ্যালু চলে আসে। কিন্তু এখন এখানে কি প্রবলেম হইছে এই যে আচ্ছা আমাদের একটা নিউ লাইন দিতে হবে, এটাও ম্যান্ডেটরি। এখানে প্রবলেমটা কি হইছে বলেন? এইচ কেন আসলো? এইচ তো অনেক পরে, আজকে টেবিলে যদি আমরা দেখি এইচ কিন্তু ক্যারেক্টারেরও অনেক পরে। ধরেন আপনি যদি এখান থেকে একটু চেক করেন আজকে টেবিলটা দেখেন 0 থেকে 9 ক্যারেক্টার এইখানে, কিন্তু এইচ আছে কোথায়? এই যে এইখানে কোন একটা জায়গায় 104 এ। সেইটা কেন আসলো? কোশ্চেনের आंसर আসতে পারে না স্যার এটা কেন আসলো? এটা তো আসলে একটা কথা না। হ্যাঁ অনেকটাই দেখেন যখন আমরা ফার্স্টে ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিচ্ছি, আমি অলওয়েজ কি বলতেছিলাম যে ইউজারের কাছ থেকে ভ্যালু নিলে এটা কি ক্যারেক্টার হিসেবে আসে। সো আপনি যখন ইউজারের কাছ থেকে 3 নিচ্ছেন আর 5 নিচ্ছেন, 5 এর এগেইনস্টে সে কি নিচ্ছে দেখেন তো? যখন ক্যারেক্টার ভ্যালু নিচ্ছেন কত নিচ্ছে? 53। সো সে অ্যাকচুয়ালি ডেসিমাল ভ্যালু 53 নিচ্ছে। আবার যখন আপনি 3 দিচ্ছেন 3 এর এগেইনস্টে কত নিচ্ছে? 51। তাহলে যদি আপনি অ্যাডিশন করেন তাহলে অ্যাকচুয়ালি রেজাল্ট কত আসবে দেখেন তো? এখানে 104 আসবে না? সো 104 ই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এইচ। সেই কারণে আমরা যখন ক্যারেক্টার দুইবারই নিয়ে ফেলছি তখন কি হয়ে যাচ্ছে? ক্যারেক্টার অ্যাড হয়ে বেশি হয়ে যাচ্ছে। সো এটা আমাকে কমাইতে হবে, ফার্স্টের দিকে কমাইতে পারি অথবা লাস্টের দিকে। অর্থাৎ এখানে দুইটা ওয়ে আছে কমানোর জন্য। একটা ওয়ে হচ্ছে যখন আমি ইউজারের কাছ থেকে 5 নিচ্ছি এটার করেসপন্ডিং ভ্যালু কি 53। সো এখান থেকে আমি কি করব? 48 মাইনাস করে দেব। তাহলে কত আসে এখানে? 5। এটা একটা ওয়ে। ওই যে আগে অ্যাড করছি এখন সাব করে দেব। সেম ভাবে 3 যখন নিব তখন হচ্ছে 53 মাইনাস 48 করে 3 করে দেব। তাহলে 3 আর 5 চলে আসলো। তখন আমি 3 আর 5 অ্যাডিশন করলে কত আসবে? 8। আর 8 চলে আসলে 8 কি আবার 8 এর ভ্যালু কিন্তু আবার দেখেন ব্যাক স্পেস কিছু একটা। 8 এর ভ্যালুকে আবার কি করতে হবে? 8 এর ক্যারেক্টার নিয়ে আসতে হবে। তখন এই রেজাল্টের সাথে আবার কি করতে হবে? 8 এর সাথে আবার কি করতে হবে? 48 অ্যাড করতে হবে। এটা একটা ওয়ে যে দুইটার সাথে প্রথমে মাইনাস করব তারপরে লাস্টে রেজাল্টের সাথে আবার অ্যাড করে দেব। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে যে আমার কাছে যে ভ্যালুটা আছে যখন দুইটা আমি অ্যাডিশন করে ফেলব, এখানে যে 104 আছে 104 থেকে আমি মাইনাস করব। কত মাইনাস করব দেখেন তো? 48 যদি মাইনাস করি কত আসে? 56 শিওর। সো 56 চলে আসে। সো আমি যখন অ্যাডিশন করতেছি যেহেতু দুইবারই 48 অ্যাড হয়ে যাচ্ছে, এখানেও 48 আছে এখানেও 48, দুইটাই অ্যাড হয়ে যাচ্ছে 104 হয়ে যাচ্ছে। সো আমি যে কোনো একটা থেকে মাইনাস করে দিলে আমার ক্যারেক্টারটা চলে আসছে। আবার আরেকটা ওয়ে আছে কি যে আমি শুধুমাত্র একটা ইনপুট নিলাম, এই ফার্স্টে ধরেন 5 এর এগেইনস্টে যখন আমাকে 53 আসছে শুধুমাত্র এখানে 48 মাইনাস করে এখানে 5 দিচ্ছি। আর বাকি 3 যদি দিব 3 এর সাথে 3 অ্যাকচুয়ালি কি হিসেবে যাবে? 51 হিসেবে যাবে। সো 51 হিসেবে আসবে। এই 5 এর সাথে 51 অ্যাড করব, 56 চলে আসবে, 8 ভ্যালু আসবে। তার মানে ইনপুট একটা নিব, দুইটা হইলে একটার সাথে জাস্ট মাইনাস করে দিব, বাকিগুলোর সাথে মাইনাস করব। অথবা আমি কি করব? সবগুলোর সাথে মাইনাস করে লাস্টে 48 অ্যাড করে দেব। অথবা আমি কি করব? যে রেজাল্ট আসবে এই রেজাল্টের সাথে -48 করে দেব। এখন এইখানে প্রবলেমটা কি? যদি আমি রেজাল্টের পরে -48 করি, দুইটা নাম্বারের ক্ষেত্রে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর যদি তিনটা নাম্বার হয়ে যায় তখন আবার প্রবলেম হয়ে যাবে না? কারণ ধরেন আপনি যদি 5 নেন চলে আসছে কত? 53। আপনি যদি 3 নেন তাহলে চলে আসছে 51। আপনি যদি আবার 2 নেন তাহলে কত চলে আসছে? 2 না, ধরেন 1 নেন, 1 নিলে চলে আসছে 50, 49। তাহলে টোটাল এখন কত চলে আসছে দেখেন? 104 প্লাস হচ্ছে 49, এটা আসলে হচ্ছে 153 এরকম আসে। সো 153 যদি চলে আসে, এটা থেকে যদি আপনি 48 মাইনাসও করেন তাও কি ওই ক্যারেক্টারের মাঝখানে আসতেছে? ক্যারেক্টার এখানে কিন্তু ভ্যালু কাছাকাছি আসতেছে না। আর ক্যারেক্টার ভ্যালু কি? মাত্র 48 থেকে 59 পর্যন্ত, 48 থেকে 57 পর্যন্ত। এর মধ্যে কোনোভাবেই আসতেছে না। কারণ কি? কারণ ওই 48টা তিনবার অ্যাড হয়ে গেছে তিনটা নাম্বারের জন্য। সো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কখন আমরা হচ্ছে রেজাল্টের সাথে মাইনাস করব, কখন আমরা ফার্স্টের দিকেই মাইনাস করব, কখন আমরা ওই মাঝখানে মাইনাস করব।
সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে সবচেয়ে একটা ফর্মুলা যদি ইউজ করেন তাহলে হচ্ছে এই ফার্স্ট ওয়ান, যে আমি প্রতিটা ইনপুটের সাথে -48 করে নিব, লাস্টে যে রেজাল্ট আসবে এটা জাস্ট 48 অ্যাড করে আর কিছু না। এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড। বাকিগুলো হচ্ছে আপনাকে ব্রেইন স্টর্মিং করে নিজের মতো করে চিন্তা করতে হবে যে এখন কি একটা অ্যাড করলে হবে নাকি একটা মাইনাস করলে হবে নাকি দুইটা অ্যাড করতে হবে, কি করতে হবে, এটা নিজে চিন্তা করে বের করতে হবে। বুঝা গেছে এটা? আর কোনো কনফিউশন আছে? তাহলে আমরা যে কাজটা করব, আমাদের এইচ রেজাল্ট আসতেছে, এইচ এর সাথে আমরা কি করব, আপাতত আমরা একটা 48 মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে। বাট আমরা হচ্ছে ওই যে ফার্স্টের ফর্মুলাটা ইউজ করি। ফার্স্টের ফর্মুলাটা আমরা কি করব, ইনপুট নেওয়ার সময় সাবট্রাকশন করে দেব। সো আমরা যখন ইনপুট নিচ্ছি এইখানে এমএসজি তে আছে ইনপুটটা, সরি ভ্যারিয়েবল 1 এ, সো আমরা এখানে কি করতে পারি, সাবট্রাকশন করে দিতে পারি var1 48। তারপর আবার কি করব, এখানে হচ্ছে আবার ইনপুট নেওয়ার পরে দেন হচ্ছে সাব করব var1 var2 48। আচ্ছা এখানে সাবট্রাকশন তো হয়ে গেছে, আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করা আর হচ্ছে লাস্টে অ্যাডিশন করা। সো আমরা হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করার আগে একটা নিউ লাইন প্রিন্ট করি, move h, 2 dl, 10 interrupt into 1h dl 13 interrupt। তারপর আমরা হচ্ছে রেজাল্ট ইজ লিখলাম। দেন রেজাল্টটা প্রিন্ট করার আগে আমরা যে রেজাল্ট আছে ওইটার সাথে হচ্ছে অ্যাড করে দিব কত, 48। সো বিএল এর রেজাল্ট ছিল অ্যাড বিএল, 48। সো বিএল এর সাথে যখন রেজাল্টটা চলে আসলো এখানে এটার সাথে 48 অ্যাড করে তারপরে রেজাল্ট আমরা প্রিন্ট করে দিলাম, নিউ লাইন প্রিন্ট করে। সো এখন যদি রান করি তাহলে 5 আর যদি 3 দেই তাহলে আমাদের রেজাল্ট কি 8 চলে আসলো। সো এখন আমাদের মোটামুটি কোডটা কমপ্লিট। বুঝতে পারছেন সবাই?